18 বছর বয়সটা প্রেমে পড়ার বয়স। আর তুই কি করলি ইরু? এ বয়সে কাঁচা বলিস? মা বাবা ধরে বিয়ে দিয়ে দিল আর তুইও ধেই ধেই করে বিয়ে করে ফেললি। একটু প্রেম টেম করতি, লাইফ এনজয় করতি। প্রেম করলে ক্ষতিটা কি হতো? এখনই তো বয়স, তাই না? আমি চুপচাপ বসে আছি। অভ্র ভাইয়া বিরক্ত কণ্ঠে বললেন, কি কথা বলছিস না কেন? ও, তুই তো আবার কথা কম বলিস। যাই হোক, তোর বান্ধবী সারার নাম্বারটা দিস তো, কথা আছে। আমি অভ্র ভাইয়ের কথা শুনে বোকার মতো তাকিয়ে রইলাম। আজ আমাদের বাসর রাত, সবে মাত্র কাল 18তে পা দিলাম, আর আজ 21 বছর বয়সী অভ্র ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিল ফ্যামিলির লোকেরা। যেন তারা আমার 18 বছর বয়সের অপেক্ষা করছিল। আমি বরাবরই বোকাশোকা, বিয়ে কি আজও বুঝি না। শুধু জানি বিয়ে হলে স্বামীর কথা শুনতে হয়, অবাধ্য হলে গুনাহ হয়। তাই আমিও ঠিক করেছি অভ্র ভাইয়ের কথা শুনে শুনেই চলব। কী রে ইরাম, শুনছিস? আমি চমকে উঠলাম। অভ্র ভাইয়া আমার শাড়ির আঁচল টেনে ধরে বললেন, আচ্ছা, বিয়ের সময় শাড়ি পরতে হয় কেন? শাড়ি ছাড়া কি দুনিয়াতে আর পোশাক নেই? তুই এমনিই চিকনি চামেলি, শাড়িতে আরও চিকন লাগছে। আর পরবি না শাড়ি? আমি বললাম, তাহলে কি পরবো? বিয়ের পর তো মেয়েদের শাড়িই পরতে হয়। অভ্র ভাইয়া পাত্তা না দিয়ে বললেন, শোন, তোকে বিয়ে করেছি আমি, সো আমার কথা শুনবি। আমি বললাম, জি আচ্ছা। তারপর ধমক দেওয়া গলায় বললেন, বললাম না সারার নাম্বার দে। এত রাতে? কেন? কাল ব্রেকআপ করেছি তোর বান্ধবীর সাথে, কান্নাকাটি করে অবস্থা কাহিল। এখন দেখি কি অবস্থা, কিন্তু আমার কাছে তো নাম্বার নেই। নেই কেন? আমার তো ফোন নেই। অভ্র ভাই রেগে তাকালেন আমার দিকে, বললেন, এবার বুঝেছি, ফোন ছাড়া তো আর প্রেম করতে পারবি না। চিঠি প্রেম তো এ যুগে নেই। সারা বলেছিল তো তোর নাকি একটাও বয়ফ্রেন্ড নেই, তুই নাকি জন্মগত সিঙ্গেল। আচ্ছা, তোর কি প্রেম করতে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে ইচ্ছা হয় না? আমি বললাম না। অভ্র ভাই ভ্রুকুচকে বললেন, কেন? আমার লজ্জা করে। অভ্র ভাই নাটকে গলায় বললেন, অভ্র আমাদের বউ হয়েছিস, এখন লজ্জা বাদ দে। আর শোন, এখন থেকে তুই আমার সাথে সাথে চলবি, যেখানে যাব তুইও যাবি। তাহলে প্রেম করাটা শিখে যাবি, বুঝলি? আমি শুধু মাথা নাড়ালাম। বাধ্য বউয়ের বাধ্য আচরণ। ইনি অভ্র আহমেদ ফারবিন, আমার মামার একমাত্র ছেলে, পাড়ার বখাটে ছেলে হিসেবে যার নাম ডাক। এলাকায় এমন কোনো মেয়ে নেই যে অভ্র ভাইয়ের বখাটেপনার শিকার হয়নি। মুখের ওপর তর্ক করা যার স্বভাব, উচিত কথা মুখের ওপর বলে দিয়ে অভ্র ভাই যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিও মোকাবেলা করে ফেলেন। তবে কখনো কারোর ক্ষতি করেননি, বরং সাহায্য করেছেন। পড়াশোনায় ভালো, এবার ইঞ্জিনিয়ারিং 2য় বর্ষে পড়ছে। তবে যখন ইচ্ছে বাসা থেকে বের হয়ে যান, 1 মাস 2 মাসের জন্য হাওয়া হয়ে যান। তখন যে কোথায় থাকে সেটা সবার অজানা। বাপের টাকা ওড়ানো আর পাড়ায় পাড়ায় একদল গুন্ডাপান্ডা নিয়ে ঘুরে বেড়ানো ওনার একমাত্র কাজ। তবে দেখার মতো চেহারা, একবার তাকালে মেয়েরা কুপকাত হয়ে যায়। ছেলের এই উড়নচণ্ডী ব্যাপারটা মামা মামুনি মেনে নিতে পারছিলেন না, তাই অল্প বয়সে বিয়ের পিড়িতে বসিয়ে দেন। তবে ওনার এতে কোনো মাথা ব্যথাই নেই। উনি আছেন নিজের মতোই, সারাক্ষণ গার্লফ্রেন্ড করে আমার মাথা খাচ্ছেন। রাত প্রায় 12টা। অভ্র ভাই কাউচে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছেন। আমি বিছানা এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছি। দুরু দুরু বুকে ভাবছি, অভ্র ভাই যদি আমাকে বিছানায় না থাকতে দেন তাহলে। ভাবনার মাঝে হুট করে অভ্র ভাইয়া জোরে চিৎকার করে বলে উঠলেন, ইরু, এদিকে আয়, দেখ জব্বর একটা মেয়েরে পটায় ফেলছি, শিগগিরই আয়। আমি লাফিয়ে উঠলাম। নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নেমে অভ্র ভাইয়ের কাছে যেতেই উনি একটানে নিজের উপর ফেলে দিলেন। আমার চুলগুলোতে মুখ গুজে বললেন, এত আস্তে আস্তে চলাফেরা করিস কেন? এবার থেকে পাখির মতো চলাচল করবি, যেন ডাকার আগে তোকে আমার সামনে পাই। আমি সোজা হতে হতে বললাম, জি আচ্ছা। অভ্র ভাই ভ্রুকুচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর থুতনিতে হাত রেখে ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোর চুলের স্মেল এত কিউট কেন? কি ইউজ করিস চুলে? আমি বড় বড় চোখ করে তাকালাম ওনার দিকে। কপাল কুচকে আসলো আমার। অভ্র ভাই তা দেখে বললেন, তোকে তো বেশ কিউট লাগছে। এভাবে তাকানো দেখলে সাব্বির তোর প্রেমেই পড়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, সাব্বির আবার কে? অভ্র ভাইয়া বললেন, আমার জানের জিগার, আজ পর্যন্ত একটা মেয়েকেও পটাইতে পারেনি। আমি শিওর তোকে দেখলে ও তোরে পটায় ফেলবে, বিকজ তুইও নিরামিষ আর 2 নিরামিষ মিলে এবার আমিষ হয়ে যাবি। আমার মাথা ঘুরছে। কী সব বলছেন উনি? নিজের বউকে কেউ এসব বলে? প্রেম করা শিক্ষা দেয় কেউ? উনি কি পাগল না কি? অদ্ভুত, বুঝতে পারছি না আমি। আজানের শব্দে ঘুম ভাঙল আমার। গুমোট অন্ধকারে আবছা আলোয় আশেপাশে তাকাতেই চোখে পড়ল অভ্র ভাইয়ের আদুরে মুখখানা। কাউচে উল্টো ঘুরে ঘুমিয়ে আছে, এক পা টি টেবিলের উপর, অন্যটা কোলবালিশের উপর। অদ্ভুতভাবে ঘুমান লোকটা। আমি বিছানা থেকে নেমে বারান্দায় চলে গেলাম। বৃষ্টি হচ্ছে বাইরে। আকাশ থেকে পড়া মুক্ত ঝরানো পানি ভোরবেলা খুব সুন্দর দেখায়। আলো আধারী শহরে নিয়ন বাতিগুলো পথের কোণা কোণা রহস্যময় বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার ছোট্ট জীবনটাও এক অদ্ভুত রহস্যের আড়ালে ঢাকা। সব সময় ভদ্র চুপচাপ মেয়েটাও আজ কারো বাড়ির বউ, কারো স্ত্রী।
কাল ছিলাম নিজের ঘরে, আর আজ অন্য বাড়ি, অন্য কারো ঘরে। মেয়েদের জীবনটা এরকম, মেয়েদের নিজস্ব বাড়ি নেই। জন্মের পর বাপের বাড়ি, আর বিয়ের পর স্বামীর বাড়ি। আমার মতো চুপচাপ বিরক্তিকর একটা মেয়ের মাঝে মামানি এমন কি দেখলেন যে আমাকে তার ছেলের বউ করেই নিয়ে এলেন? আমার ভদ্রতা সরলতা দেখে নিশ্চয়ই। ভাবনা প্রহর কাটিয়ে চলে গেলাম রুমে। ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমটা খুব বড় আর পরিচ্ছন্ন। এত বড় ওয়াশরুম সিনেমাতেই দেখেছি। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছি। আমার গোসল করতে বেশ সময় লাগে। এমন সময় ওয়াশরুমের দরজা ধাক্কানোর শব্দ পেলাম। অব্র ভাই জোরে জোরে চিল্লিয়ে বলছেন, এই ভেতরে কে? অব্র ভাই বোধ হয় ঘুমের ঘরে আছেন, সেজন্য আমি যে আছি এটা মাথায় নেই। আমি আস্তে আস্তে বললাম, আমি কে? ইরাম। ও তুই? এখন বের হয় এক্ষুনি। আমি অসহায় গলায় বললাম, আমার শাওয়ার নেওয়া শেষ হয়নি, সময় লাগবে। অব্রভাই রেগে বললেন, আমি কিছু জানি না, এক্ষুনি বের হতে হবে। আমি বললাম, 10টা মিনিট সময় দেন না, এক্ষুনি। আরে কি ঝামেলা, এখনও অর্ধেক শাওয়ারই নেওয়া হয়নি, আর উনি 10টা মিনিট টাইম দিতে পারবেন না? আজব তো। অব্রভাই এমন জোরে দরজা ধাক্কাচ্ছে যে এক্ষুনি দরজা ভেঙে যাবে। আমার কান্না পেয়ে গেল। কাঁদো কাঁদো গলায় বললাম, প্লিজ 2 মিনিট সময় দেন, আমি কাপড়টা চেঞ্জ করে বেরোচ্ছি। কথাটা বলতে দেরি, দরজা ভাঙতে দেরি হয়নি। আমার কথাটা শোনার আগে ভুলবশত দরজার ছিটকিনি অব্র ভাইয়ের ধাক্কায় খুলে গিয়েছে, আর উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভেজা কাপড়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছি। চুল বেয়ে পানি গড়াচ্ছে, শাওয়ারটা তখনও চলছে। ইস কি লজ্জা। আমি উল্টো হয়ে দাঁড়িয়ে পড়লাম। কান্না ভেজা কণ্ঠে বললাম, প্লিজ যান, আমি এক্ষুনি বেরোচ্ছি। অব্র ভাইয়া বিরক্ত কণ্ঠে বললেন, আমি বুঝিনি ডোর এভাবে ভেঙে যাবে, সরি। বলে দরজাটা ভিড়িয়ে সরে গেলেন। আমি আটকে রাখা নিঃশ্বাসটা ফেললাম। হৃৎপিণ্ড ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে, লজ্জায় হাত পা কাঁপছে। তাড়াতাড়ি শাওয়ার শেষ করে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। রুমে ঢুকিয়ে দেখি উনি গভীর ঘুমে মগ্ন। বিছানায় এলোমেলো ভঙ্গিতে যেভাবে কোলবালিশ চেপে শুয়ে আছেন, দেখলে যে কেউ অন্য কিছু ভাববে। পরনের পোলো শার্টের কলার ওনার থুতনির উপর উঠে আছে। শর্ট ব্লু জিন্স পায়ের হাঁটু পর্যন্ত উঠে এসেছে। পায়ের লোমগুলো এদিক ওদিক দুলছে। ঠান্ডা বাতাসে পর্দাগুলো পতাকার মতো উঠছে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম ওনার দিকে। ইতস্তত করে ডাকলাম, বললাম, আপনি না ওয়াশরুমে যাবেন? অব্র ভাই ঘুমের ঘরে বলেন, পরে যাব, ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে। আমি সরে আসলাম। এতক্ষণ দরজা ভেঙে ঢুকতে চাইছিল, আর এখন কি না যাবে না। মাঝখান থেকে অর্ধেক শাওয়ার নিয়ে আমাকে বেরিয়ে আসতে হলো। ভালো লাগে না। এখনও অন্ধকার কাটেনি। আমি রুমের লাইট জ্বালিয়ে নামাজ পড়ে নিলাম। লাইটের আলো ওনার চোখে পড়তে লাফিয়ে উঠলেন। রাগী চেহারা নিয়ে আমাকে নামাজ পড়তে দেখে আর কিছু বলেনি। চুপ হয়ে গভীর ঘুমিয়ে তলিয়ে গেলেন। নামাজ শেষ করে আমি আলো নিভিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। নিচে নেমে দেখি মামানি আর বুয়া ডাইনিং রুমে রুটি বেলছেন। আমাকে দেখতে পেয়ে মামানি দ্রুত আমার কাছে এলেন। বললেন, এত ভোরে ওঠার কোনো দরকার ছিল তোর? আমি তো ভোরেই উঠি, অভ্যাস হয়ে গিয়েছে। নামাজ পড়েছিস? অব্র পড়েছে? না, উনি তো ঘুমাচ্ছেন। মামানি একটা হতাশ নিঃশ্বাস ফেললেন। আমাকে বললেন, কত চেষ্টা করি ভোরবেলা ওঠাতে, নামাজটা পড়াতে, কিন্তু এই ছেলে নামাজটা কাজা করবি, ঘুম থেকে উঠবে 10টায়। আমি অবাক হয়ে বললাম, এত দেরিতে? মামানি মৃদু হাসল, বলল, এসেছিস বাসায়, দেখবি এ ছেলের কাণ্ড কারখানা। তারপর অন্যমনস্ক হয়ে বললেন, তোর আব্বু হয়তো বিয়েটা মানতে পারেনি রে, কিন্তু কি করব বল, নিজের ছেলেকে উচ্ছনে যেতে দেখলে কোনো মা বাবা কি ঠিক থাকতে পারে? তাই স্বার্থপরের মতো তোর মতো ভালো একটা মেয়েকে অব্রের সাথে সারা জীবনের জন্য জুড়ে দিলাম। ক্ষমা করে দিস মা। আমি হাসলাম, বললাম, ক্ষমা চাওয়ার কিছু নেই, এরকম করবে না কখনো। আচ্ছা, মামা কোথায়? বাসায় সবাই ওঠেনি? নামাজ পড়ে মর্নিং ওয়াকে গিয়েছে তোর মামা, আর বাসায় সবাই ঘুমাচ্ছে, এখনও ওঠার সময় হয়নি ওদের। ও, তুমি কি করছো? নাস্তা বানাচ্ছি। আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও। মামানি হেসে বললেন, আমি কি বউ এনেছি রান্না করতে? আমি বউ এনেছি আমার ছেলেকে মানুষ করতে। আমার মেয়ে বানাতে এনেছি, আর নাস্তা বানানো শেষ, তোর কিছু করতে হবে না। আমি কিছু বলার আগে ফোন এলো মামানির। আমাদেরকে কিছুক্ষণ তাকিয়ে ফোন রিসিভ করে অনেকক্ষণ কথা বলল। আমি শুনতে পেলাম না। বুয়ার সাথে ব্রেডে জ্যাম লাগাতে ব্যস্ত আমি। কিছু সময় পর মামানি আমার হাতে ফোন ধরিয়ে দিয়ে বললেন, কথা বলো। আমি মিষ্টি হেসে লনে চলে এলাম। ওপাশ থেকে আব্বুর গলা শোনা গেল। আমি আসসালামু আলাইকুম বলতেই আব্বু সালামের জবাব দিয়ে চুপ করে রইলেন। নিদারুণ নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন, এমন একটা ছেলের সাথে আমি তোর বিয়ে দিতে চাইনি মা। নিহাত তোর আম্মু কথা দিয়ে ফেলেছিল, না হলে মরে গেলেও বখাটে ছেলের কাছে বিয়ে দিতাম না। আমার মন খারাপ হয়ে গেল। কেন জানি না, শুধু এটা জানি আব্বু অব্র ভাইয়াকে বিশেষ পছন্দ করেন না। আম্মুর জেদের কাছে হেরে গিয়ে আব্বু এই বিয়ে থেকে আমাকে বাঁচাতে পারেনি।
বিয়ের সময় উপস্থিত ছিল না আব্বু। নিজের আদরের রাজকন্যাকে কেই বাজে বখাটে অভদ্র ছেলের সাথে বিয়ে দিতে? আমি আব্বুকে বললাম, যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি ঠিক আছো তো? আব্বু তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছি। আর ওই অভদ্রটা তোর কিছু করেনি তো? আমি কিন্তু তাহলে আমার মেয়েকে ওখানে থাকতে দেব না, নিজের কাছে নিয়ে আসবো। এসব গুন্ডাপান্ডা ছেলে নিজের বউকে কি আর ভালোবাসে? ভালোবাসে কি এটা কি ওরা জানে? স্ত্রীর গায়ে হাত তোলাটা ওদের স্বভাব। এমন কিছু হলে আমাকে জানাবি। আমি আব্বুর কথা শুনে চুপ রইলাম। এমন কিছু যে হয়নি বা আদৌ হওয়ার সম্ভাবনা নেই সেটা আব্বু কখনোই বিশ্বাস করে না। আব্বু মনে করে অব্র ভাইয়া ভালো ছেলে নয়, মারামারি করাটাই অব্র ভাইয়ার কাজ। এই বদ্ধমূল ধারণা থেকে আজ পর্যন্ত আব্বুকে বের করে আনতে পারেনি কেউ। এখন বোঝানো বৃথা, তাই সে চেষ্টা না করে আমি বললাম, আচ্ছা জানাবো, রাখি। ভালো থাকিস, সমস্যা হলে জানাবি, আমি নিয়ে আসবো ওখান থেকে। আচ্ছা বলেই ফোন রেখে দিলাম। লনের ঘাসগুলোতে দীর্ঘক্ষণ খালি পায়ে হাঁটলাম, বাগানের গাছগুলোতে পানি দিলাম। আজ অনেক ফুল ফুটেছে গাছে, বাতাসে একরাশ মুগ্ধতার ছোঁয়া। তখন পশ্চিম আকাশ অলৌকিক লাল, বৃষ্টি ভেজা একটা নতুন সকাল। প্রাচীর ঘেঁষে বসে থাকা দুটো চড়ুই পাখি নজরে আসলো আমার। মুহূর্তে মনে হলো জোড়া চড়ুইয়ের সংসার। আচ্ছা, আমার আর অব্র ভাইয়ের সংসারকে কী নামে আখ্যায়িত করব? আমার সংসার নাকি জোড়া চড়ুইয়ের সংসার? সংসারের কি নাম হয় কখনো? হলে ভালো হয়। এক একজনের সংসারকে এক এক নামে চেনা যাবে। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সংসারের নাম। বেশ ভালো লাগলো ব্যাপারটা। রুমে এসে দেখি রুমটা পর্দা দিয়ে অন্ধকার করে ঢাকা। মাথার উপর ফ্যানের ভনভন শব্দ কেমন ছন্দ ছড়াচ্ছিল। অব্র ভাই আগের মতোই ঘুমে মগ্ন। হঠাৎ করে বলে উঠলেন, এসেছিস তুই? কখন থেকে অপেক্ষা করছি। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কেন কেন অপেক্ষা করছিলেন আপনি? অব্র ভাই নড়ে চড়ে বললেন, আমার চুলগুলো টেনে দে, নইলে থাপড়ে দাঁত ফালাবো। ওনার হুমকিতে আমি ভয় পেলাম না। অন্ধকারে ওনার মুখ দেখা যাচ্ছে না, চোখ বন্ধ নাকি খোলা সেটাও বুঝতে পারছি না। সুইচ বোর্ডের দিকে এগোতেই ওনার রাগী গলা শুনতে পেলাম। বলছেন, থাপ্পড় খাওয়ার শখ না থাকলে এক্ষুনি এদিকে আয়। তোর হাত নাকি অনেক নরম, দেখি আজ এই নরম হাত দিয়ে চুল টেনে দিলে আরাম লাগে কিনা। এদিকে আয়, রাইট নাও। আমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বসলাম বিছানার কোণে। না গেলে যদি সত্যিই আবার আমাকে মারে তাহলে? আমি বসতেই উনি ওনার মাথাটা আমার কোলের উপর রাখলেন। আমি অস্বস্তি বোধ করছিলাম। অব্র ভাই আমার হাত দুটো ধরে নিজের মাথায় রাখলেন। চোখ দুটো বন্ধ করে অস্পষ্ট গলায় বললেন, ধীরে ধীরে বিলি কেটে দিবি, ওকে? আমি চুপ। কি বলছি শুনছিস না? জি দিচ্ছি। এরকম করছিস কেন তাহলে? কোথায় কি করেছি? তোতলাচ্ছিস কেন? না তো, বাদ দে, মাথায় হাত বুলিয়ে দে। আচ্ছা বলে ওনার চুলে বিলি কেটে দিতে লাগলাম। অনেকক্ষণ পর অব্র ভাইয়া বললেন, আমার সাথে বাইরে যাবি? কোথায় যাব? আজকে ফ্রেন্ডদের ট্রিট দিতে হবে। বিয়ে করেছি সেজন্য নাকি ট্রিট দিতে হবে। ও, তুই রেডি থাকিস। জীবনেও তো মনে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে বেরোসনি। আচ্ছা হয়েছে, এবার যা, কফি নিয়ে আয়। এখন? মামা নিজে বলল 10টার দিকে খান। আজ আর ঘুম আসবে না, তুই কফি নিয়ে আয়। আমি আচ্ছা বলে চলে এলাম নিচে। মামানিকে ওনার কথা বলতেই মামানি অবাক হয়ে গেল। যে ছেলে 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজ সকাল 7টায় ঘুম থেকে উঠে কফি চাচ্ছে, ভাবা যায়? এত পরিবর্তন হঠাৎ অদ্ভুত লাগে। আমি কফি বানিয়ে নিয়ে গেলাম, একটা আমার, অন্যটা ওনার জন্য। রুমে এসে দেখি উনি ফ্রেশ হয়ে বসে আছেন, হাতে পেপার। আমি অবাক হলাম, উনি আবার পেপারও পড়েন? এত ইমপ্রুভ কবে হলো? যাই হোক, আমি কফিটা ওনার সামনে রাখতেই রেগে বললেন, আমার হাতে দিলে কি সমস্যা হতো? এবার থেকে হাতে দিবি, নইলে দেখিস কি করি, ফাজিল কোথাকার। আমি গোমরা মুখে কফির মগ এগিয়ে দিলাম ওনার দিকে। উনি ঝট করে কফিটা নিয়ে 2 চুমুকে খেয়ে নিলেন। ধোয়া ওঠা গরম কফি কিভাবে খেলো আমি সেটা বুঝতে পারছি না। তারপর আমার হাতে থাকা কফির মগটাও টেনে নিয়ে এক নিমেষেই খেয়ে নিল। আর আমি বোকার মতো তাকিয়ে রইলাম। খেয়ে দিয়ে মুখটা আমার ওড়নায় মুছতে মুছতে বললেন, আমার শার্টগুলো আয়রন করে রাখবি আর জুতাগুলো পরিষ্কার করে রাখবি। বিকেলের দিকে বেরোবো, রেডি থাকিস। আর সময় মতো সব করবি। লেজিদের আমি কিন্তু টলারেট করি না, সেটা তুই ভালো করে জানিস। বলেই গটগটিয়ে হেঁটে রুম থেকে চলে গেলেন। আমিও ওনার কথা মতো কাপড় চোপড় ইস্ত্রি করে, জুতা পরিষ্কার করে, ঘরদোর গুছিয়ে মামানিকে রান্নার কাজে হেল্প করলাম। শত হলো স্বামীর আদেশ বলে কথা। অব্র ভাইয়ার নানু মানে দিদা ডাইনিংয়ে বসে আছেন। ভীষণ কিউট একটা মহিলা, মাথার চুলগুলো ধবধবে সাদা। আমাকে মিষ্টি হেসে বললেন, বাসা ভাল লাগছে তোর? তোকে এসব কাজ করতে কে বলেছে? আমি সরল মনে বললাম, অব্র ভাই। দিদা বললেন, এসব রাখ, আমার কাছে এসে বস তো একটু। আমি দিদার পাশে বসতেই দিদা বললেন, তোকে একটা কথা বলি। সংকোচ করার কি দরকার? আমার নাতিটাকে একটু বুঝে শুনে নিস। একটু রাগী জেদি, কিন্তু খুব ভালো মনের একটা ছেলে।
তুই একটু কি ঠিকঠাক করে নিস বোনটা? আমি বললাম, কিন্তু উনি যে আমার কথা শোনেন না। দিদা ভ্রুকুচকে তাকালেন, বললেন, তো তুই ওর কথা শুনিস কেন? মানে মানে তোর স্বামী, সে তার বউয়ের কথা না শুনে কি অন্যের কথা শুনবে? আমি বোকার মতো বললাম, অব্র ভাইয়া তো ওনার গার্লফ্রেন্ডদের কথাই শোনে আর নিজের ইচ্ছাতে সব করে। দিদা আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমার কাছ থেকে এই কথাটা তিনি আশা করেননি। তারপর বললেন, নিজের জিনিসকে অন্য কারো হাতে তুলে দিচ্ছিস, পাগল তুই? আমি দিদার গা ঘেঁষে বসলাম। বিষয়টি আমাকে ভাবাচ্ছে। এতদিন জানতাম স্বামী যা বলে স্ত্রীরা তাই তাই শুনে শুনে চলে, ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ। কিন্তু এখন দেখছি কোথাও গড়বড় আছে। আমি দিদাকে এই কথাটা বলতেই দিদা হেসে উঠলেন, বললেন, এত ভালো একটা মেয়ে তুই, অথচ এখনও বোকাই রয়ে গেলি। চালাক হ বোন, চালাক হ। ও বিয়ে করেছে তোকে, এখন তোর উপর সব সময় নজর থাকবে। আর ও অন্য মেয়েদের দিকে তাকাচ্ছে, চলছে, তুই এটা মেনে নিচ্ছিস? তাহলে তুই কি চাস তোর আব্বু তোর মাকে ছেড়ে অন্য মহিলা দিকে নজর দিক, ঘোরাফেরা করুক? না। তাহলে তোর স্বামীর বেলায় ব্যতিক্রম কেন? অব্র যদি ভুল পথে যায় সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্বও তোর। অব্র ভাই তো বলেছে আমি নাকি নিরামিষ, আমাকে নাকি ওনার ফ্রেন্ডের সাথে ভালো মানাবে, উনি আমাকে প্রেম করা শেখাবে। দিদা অবাক হয়ে বললেন, কি বলিস? এ তো সাংঘাতিক ছেলে, নিজের বউকে কেউ এসব বলে? আর তুইও বোকার মতো ওর সাথে তাল মিলাচ্ছিস? শোনিরু, এখনই শক্ত হ, নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখতে শিখ। তারপর দিদা আমাকে আরও নানা উপদেশ দিলেন, অনেক কথা বললেন, বুঝিয়ে দিলেন বিয়ে মানে কি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত বললেন। সব কিছু শুনে আমি যা বুঝলাম, অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে আমি এসব কিছুই জানতাম না, সব ভুল ভাবতাম। বোকার মতো ওনার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছি। দিদার কথা মতো আমাকে এবার শক্ত হতে হবে, অব্র ভাইকে ভালো পথে আনতে হবে। বিকেলের দিকে অব্র ভাইয়া বাসায় ফিরলেন। রাগে গজগজ করতে করতে রুমে ঢুকলেন। সোফায় বসতে বসতে বললেন, মেয়ে জাতি মানেই ঝামেলা, এদেরকে দুনিয়া থেকে আউট করে দেওয়া উচিত। জীবন তছনছ করার জন্য একটা মেয়েই যথেষ্ট। আমাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে বললেন, এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নিচে নামা। আমি নিচের দিকে তাকালাম। অব্র ভাইয়া বিরক্ত কণ্ঠে বললেন, তোর ফ্রেন্ড সারা, সে একটা আস্ত ঝামেলা, ইচ্ছে করছে একে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিই। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি রাগে গলায় বললেন, রিলেশনে যাওয়ার আগেই সব মেয়েদের আমি বলে দিই যে আমি শুধু ওদের সাথে টাইম পাস করছি, ওরা যদি রাজি থাকে তাহলেই যেন আসে রিলেশনশিপে, নয়তো না। তো সারাও মেনে নিয়েছিল, আর এখন ব্রেকআপ করার পর সে ইমোশনাল হয়ে পড়েছে। ও নাকি সিরিয়াসলি নিয়েছিল রিলেশনটাকে। তার উপর সকালে এক গাদা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছিল। ভাগ্যিস সময় মতো হসপিটালাইজড করা হয়েছে। তুই বল কার রাগ না উঠবে? আমি এসব শুনে অবাক। আমার ক্লাসমেট সেকেন্ড ইয়ারে পড়া একটা মেয়ে আমার বরের জন্য মরতে গিয়েছে। আই কান্ট বিলিভ। আমি জিজ্ঞেস করলাম, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ওখানেই হসপিটালে। আচ্ছা মতো ঝেড়ে দিয়ে এলাম মেয়েটাকে, মাথাটাই গরম করে দিয়েছিল, ঝামেলা বন্ধ করে এলাম। আমি একটা কথা বলি? অব্র ভাই অবাক হয়ে তাকালো। আমি ওনার দৃষ্টি এড়িয়ে অন্যদিকে তাকালাম। বললাম, এখন এসব না করলে হয় না, আপনার তো বিয়ে হয়ে গিয়েছে, বউ আছে। উনি রেগে বলেন, তোকে বউগিরি ফলাতে বলিনি, আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে না, তোর অ্যাডভাইসের দরকার নেই, ছোট ছোটোর মতো থাক, মাইন্ড ইট। আমি ধমক খেয়ে মুখ কালো করে দাঁড়িয়ে রইলাম। ওনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বাইরে যাব বলেছিলাম না, রেডি হসনি কেন? ভালো লাগছে না, আমি কোথাও যাব না। মামানিরা রাতে বাসায় থাকবে না? অব্র ভাই বিরক্ত হয়ে তাকালো। তারপর বললেন, ঠিক আছে, তাহলে আজকে সবাইকে বাসাতেই ডেকে পার্টি করব। রাতে কেউ বাসায় থাকবে না। কিভাবে কি করবেন? সবাই কোথায় যাবে? দাওয়াত খেতে, কার বাসায় জানি না। অব্র ভাইয়া হাসি খুশি পুলকিত মুখে বললেন, ভালোই হবে। তুইও যাবি নাকি? না, তোকে যেতে দিলে তো, তোকেই তো সবাই দেখতে আসবে। মানে এত মানে না করে ভাগ এখান থেকে, আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আয়। জি আচ্ছা। রাতের বেলা বাসা পুরো খালি, আছি শুধু আমি আর দিদা। অব্র ভাইয়া ছাদে সব কিছু রেডি করে ওনার ফ্রেন্ডদের নিচে রিসিভ করতে গিয়েছেন। আমি রুমে বসে বোর হচ্ছিলাম। ভাবলাম দিদার রুমে গিয়ে বসে থাকি, কিন্তু কয়েক পা এগুতে শুরু হলো হালকা পেট ব্যথা। আমি ততটা পাত্তা না দিয়ে দিদার রুমে চলে গেলাম। গিয়ে গল্প করতে লাগলাম। দিদা বলল, অব্রের বন্ধুরা এসে গিয়েছে? দেখলাম না তো। উনি নিচে রিসিভ করতে গিয়েছেন, এক্ষুনি আসবে। সব কি ছাদে আয়োজন? ভালোই হলো। কেন? বাসায় করলে মনে কর বাসা ওদের চিলাচিলিতে ফেটে যায়। ছাদে করেছে, সব আপদ ওখানেই থাকুক। আমি হেসে ফেললাম। একটু পরে অব্র ভাই এলেন। ব্যস্ত ভঙ্গিতে আমাকে খোঁজাখুঁজি করে দিদার রুমে এসে পেলেন। বললেন, সবাই এসে গিয়েছে, তুই আয়। দিদা অবাক হয়ে বললেন, কেন? সবাই তো ইরুকেই দেখতে আসছে, তোমার বউকে বন্ধুদের মাঝে নিয়ে যাওয়া কি ঠিক হবে? বন্ধু কম, বান্ধবীরাই সব।
তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কী রে, আসতে বলছি না, আয়। আমি উঠে দাঁড়ালাম। ওনার এসব কাজকর্ম আমার একদম ভালো লাগছে না। আবার বড় মুখ করে বলছেন যে বান্ধবীরা এসেছে। সব কটা যে বদের হাড্ডি সেটা কি আর মানুষ জানে না? আমাকে বোকা পেয়ে এসব করার সাহস পাচ্ছি। রিডিকিউলাস ইরাম, তোর মরে যাওয়া উচিত। অব্র ভাইয়া ভাবনার মাঝপথে বলে উঠলেন, ফলো মি। আমি ওনার পিছু পিছু ছাদের সিঁড়ি বেয়ে উঠছি। এসে দেখি কি সুন্দর ডেকোরেশন করা, ছাদের গাছগুলোতে লাইটিং করা। এক পাশে বারবিকিউ করা হচ্ছে, অন্য পাশে অনেকগুলো কাচের রঙিন বোতল। বুঝলাম না কিসের বোতল এসব। যাই হোক, আমাকে দেখতে পেয়ে ওনার সব ফ্রেন্ডরা হৈ হৈ করে উঠলেন। আমি সবার দিকে নজর দিলাম। দেখলাম 4টা মেয়ে আর 3টা ছেলে। অপর ভাইয়া সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন আমাকে যাতে সবাই ভাবি ডাকে। তাসিফ ভাই বললেন, কেমন আছেন ভাবি? আমি ভাবি ডাকটাতে অস্বস্তি বোধ করছিলাম। হাসি মুখে বললাম, জি ভালো ভাইয়া। পাশ থেকে সাইমা নামের একটা আপু বলল, আসো আমাদের সাথে পার্টি এনজয় করো। আমিও আস্তে ধীরে ভয়ানক অস্বস্তি নিয়ে বললাম, আচ্ছা। চেয়ার টেবিল থাকা সত্ত্বেও ছাদের ফ্লোরে মাদুর পাতা হয়েছে, সবাই ওখানেই বসা। আমি ওদের পাশে গিয়ে বসলাম। সবাই হাসি ঠাট্টা করছে, প্রচণ্ড জোরে গান বাজছে, বারবিকিউর দারুণ স্মেল আসছিল। সবাই আইসক্রিমের সাথে চিপসের প্যাকেট নিয়ে মেতে রইল, আর আমি কাবাব মেয়ে হাড্ডির মতো একদল এলিয়েনের মাঝে বসে রইলাম। আকাশের দিকে তাকিয়ে তারা গুনছিলাম মনে মনে। মেঘ ভেঙে আকাশে জেগে উঠেছে শুক্লা দ্বাদশীর চাঁদ। আমার পাশে অব্রভাই বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল। আমার খোলা চুলগুলো বাতাসের সাথে সাথে আশ্রে পড়ল অব্রভাইয়ের মুখ চোখে। অমনি সবাই চুপ করে গেল। কিছু সময় পর সবাই সিটি বাজিয়ে উল্লাসে ফেটে পড়ল। একজন তো বলেই বসলো, কি রোমান্টিক মোমেন্ট। আমি লজ্জায় কাঠ হয়ে রইলাম। অব্রভাই চুলগুলো সরিয়ে আমাকে ধমক দিয়ে বলেন, বেঁধে রাখতে পারিস না যত সব আজাইরা। তারপর ওনার ফ্রেন্ডদেরকেও ধমক দিল, আর সবাই নিষ্পাপ মুখ করে বসে রইল। আমি মুখ কালো করে বসে রইলাম। উঠে আসতেও পারছিলাম না। অব্র ভাইয়ের একটা মেয়ে বান্ধবী আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে। আমি বুঝলাম বোধহয় জ্বলছে আমাকে অব্র ভাই বিয়ে করেছেন বলে। আমি মনে মনে ফুরুত ফুরুত উঠছি। 1 পিস অব্রই ছিল, যেটাকে আমি নিয়ে গিয়েছি। প্রাউড অফ মি, প্রাউড অফ ইরু। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। আমি কোনো মতে একটু চিকেনের টুকরো চিবুচ্ছি, আর সবাই যেভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে কতদিনের অভুক্ত। আমি অবাক চোখে সবাইকে দেখছি। কি হাসাহাসি, ঠাট্টা, মাথা গরম হয়ে যাচ্ছে। অব্রভাই আমার দিকে তাকিয়ে বলেন, কি হাস না কেন? খাচ্ছি তো। তারপর উনি উঠে ছোট্ট টেবিলটাতে রাখা একটা রঙিন বোতল নিয়ে এলেন। সবাই আরও একবার হৈ হৈ করে উঠল, বলল গ্রেট। তারপর একজন বলল, আজ শ্যাম্পেন খেয়ে মাতাল হয়ে যাব। পাশের জন ফোড়ন কেটে বলল, মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, পুলিশে দেখলে প্যাদানি দিবি। তোরে কইছে আজাইরা কথা কস কেন? অব্রভাই ওদেরকে চুপ করতে বললেন। তারপর গ্লাসে ঢেলে সবাইকে খেতে দিলেন। আমাকে দিয়ে নিজেও বোতল নিয়ে বসলেন। কিন্তু আমি বুঝলাম না শ্যাম্পেন জিনিসটা কি। ভাবলাম হয়তো কোল্ড ড্রিঙ্কস টাইপ কিছু, তাই আস্তে ধীরে খেতে লাগলাম। অব্রভাই একটু একটু করে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। বোধহয় আমার এক্সপ্রেশন দেখার চেষ্টা করছেন। আমি 2 চুমুক খেতেই কিছু একটা ভেবে আমার হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে রেখে দিল। বাকিদের দিকে তাকিয়ে দেখি ওরা খুব আয়েশ করে খাচ্ছে, যেন কোনো ছোট বাচ্চাদের দলকে হরলিক্স খেতে দেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ থ হয়ে বসে রইলাম, আর আমি অভুক্ত। আমাকে অপমান করা হলো কিনা বুঝতে পারছি না। ঠিক এমন সময় পেট ব্যথা মাথাচাড়া দিয়ে উঠল। প্রচণ্ড ব্যথা করছে। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলাম। অতঃপর উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে এলাম রুমে। পেট ব্যথা, মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। ওই সময় ততটা পাত্তা দিই। এখন মনে হচ্ছে পাত্তা দেওয়া উচিত ছিল। কোনো কিছুকে ছোট করে দেখা ঠিক না। কিন্তু এখন আমি কি করব? দিদার রুমে গিয়ে দেখি দিদা ঘুমিয়ে কাদা। আমি আর জাগলাম না। অপর ভাইয়া তো বন্ধুদের নিয়ে ব্যস্ত, এমনিতে হলেও বলতে পারতাম না। কিন্তু এখন আমি কি করব? বিছানায় বালিশ চেপে ধরে পড়ে রইলাম, কান্না করছি। আধা ঘন্টা পর অব্র ভাই রুমে এলেন। আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি ফুপিয়ে ফুপিয়ে বললাম, পেট ব্যথা। আর তুই এতক্ষণে বললি? কোন সময় ধরে হচ্ছে? ছাদে যাওয়ার সময়ই তখন কম ছিল। আপনার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই ব্যথা শুরু হলো। অব্র ভাই একটু গিল্টি ফিল করলেন বলে মনে হলো। সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেলেন। বন্ধুদের তৎক্ষণাৎ বিদায় দিয়ে রুমে এসে বললেন, বেশি ব্যথা? জি। তারপর উনি কাকে যেন ফোন দিলেন। বেশ কিছুক্ষণ কথা বলে বাসায় আসতে বললেন। একটু পর বাসার কলিং বেল বেজে উঠল। অব্র ভাইয়া তাড়াহুড়ো করে চলে গেলেন দরজা খুলতে, আর রুমে ঢুকলেন ডাক্তার নিয়ে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই রাত 11টায় উনি কোথা থেকে ডাক্তার আনলেন আমি বুঝতেই পারলাম না। যাই হোক, এটা ওনার ব্যাপার। ডাক্তার এসে আমাকে দেখলো, চেক আপ করলো। অব্র ভাইয়া জিজ্ঞেস করলেন, এরকম হবার কারণ? ডাক্তার বললেন, ভুলভাল কিছু খেলে তো এরকম হবেই। অব্র ভাইয়া আর কিছুই বললেন না। তারপর ডাক্তার বললেন, দেখি আপনার হাতটা দেন। আমি বললাম, কেন? ডাক্তার সিরিঞ্জ বের করতে করতে বললেন, ইঞ্জেকশন দিতে হবে, নইলে ব্যথা কমবে না।
ইঞ্জেকশনের কথা শুনে আমি লাফ দিয়ে উঠে বসলাম। ডাক্তার আর অব্র ভাই চমকে তাকালো। আমি মুখটা হাসি হাসি করার চেষ্টা করে বললাম, আমার ব্যথা নেই, ভালো হয়ে গিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে না। ডাক্তার বললেন, দিতে হবে। দেব না। অব্র ভাইয়া রেগে বললেন, দিতে হবে যখন বলেছে দিতে হবে। গভীর রাতে আবার ব্যথা উঠলে আমি তখন ডাক্তার আনবো কোথা থেকে? তোর কি মনে হয় আমি বাংলা সিনেমার হিরোর মতো তোকে কোলে করে হসপিটালে নিয়ে যাব? আমি ভয়ে ভয়ে বললাম, আমার ভয় করে, আমি ইঞ্জেকশন দেব না। ডাক্তার বললেন, না নিলে ব্যথা ভালো হবে না, বুঝছেন না কেন? বুঝতে হবে না, আমি দিব না। বলেই আমি আরও দূরে সরে গেলাম। ব্যথা কিন্তু আছেই। অব্রভাই রেগে বললেন, দিতে হবে মানে দিতে হবে। বলতে বলতে আমার কাছে এসে আমার হাত চেপে ধরলেন। আমি আর নাড়াতেই পারছি না, কান্না করে দিলাম। উনি বললেন, কুইক, আমি ধরেছি, আপনি ইঞ্জেকশন দিয়ে দিন। আমি বললাম, না না প্লিজ, এমন করবেন না। চুপ, তুই বুঝবি না ইঞ্জেকশন দিচ্ছে কি দিচ্ছে না। আমি টের পেলাম হাতে সুচ ঢোকানো হচ্ছে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলতে লাগলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা। অট্ট হাসিতে ফেটে পড়ল রুম। চোখ খুলে দেখি অব্র ভাই হা হা করে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছেন, আর পাশেই ডাক্তার লোকটাও হাসছে। উনি হাসতে হাসতে বলে, নীরু, তুই এত ভয় পাস? খোদা! হাসার চোটে ওনার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। আর আমি মুখ কালো করে বসে রইলাম। পেট ব্যথা বাবাজির সঙ্গে সঙ্গে পালালো, নইলে অব্র ভাইয়ের জোকার মার্কা হাসি দেখে নির্ঘাত হার্টফিল করত। আমাদের সম্পর্কটা একটু একটু বন্ধুত্বের দিকে এগোতে লাগলো। এর মধ্যে কেটে গিয়েছে 1.5 মাস। খুব বড় না হলেও অনেকটা সময় কাটিয়েছি ওনার সাথে। আমি এখন ওনাকে একটু একটু বুঝতে পারি। যেমন রাগী জেদি, ততটাই আজব একটা মানুষ। প্রতিদিন আমাকে এসে ওনার বন্ধুবান্ধবদের কথা বলেন, আর আমাকে সব কিছু শুনতে হয়। তবে মেয়েদের সঙ্গটা খুব কমে গিয়েছে। হাতে গোনা কয়েকটা ফ্রেন্ড আছে, তবে সম্পর্কটা শুধু বন্ধুত্বের। যাই হোক, এটুকু পরিবর্তনীয়, বাসার সবাই খুশি। তবে পাপের টাকা ওড়ানো আর বেপরোয়া স্বভাবটা বরাবরের মতোই আছে। সংসারে ওনার মন বসে না কিছুতেই। উনি আমার প্রতি কী অনুভব করেন সেটা আমি জানি না, তবে আমার ওনার প্রতি ভালো লাগা কাজ করে, এটুকু বুঝি। দিদা একদিন বললেন, কি রে ইরু, অব্রর মতিগতি পাল্টাচ্ছে একটু, তাই না বল? কি জানি, সব তোর জন্যই রে, আমি কিছুই করিনি, শুধু শুধুই বলছো। আমার কি মনে হয় জানিস কি, অব্র তোকে ভালোবাসে, আর তাছাড়া নিজের বউ হয়, ভালো তো বাসবেই। আমি লজ্জা পেলাম, বললাম, মোটেও না। দেখিস কদিন পর বউকে চোখে হারাবে। এবার সংসারে আর ব্যবসায় মনটা বসাতে পারলেই হলো। আমি মৃদু হাসলাম। উনি আমাকে ভালোবাসে বা কদিন পর বউকে চোখে হারাবে কিনা এটা জানি না, কিন্তু একদিন উনি আমার কাছাকাছি এলেন। ভালোবেসে এসেছেন কিনা জানি না। একটা মানুষকে নিজের করে নিলে তো তাকে ভালোবেসেই নিজের করে, তার মানে উনিও আমাকে ভালোবাসে মানুষটা আমাকে। সময় বহমান, খুব তাড়াতাড়ি পালিয়ে যায়। প্রায় 3 মাস হয়েছে আমাদের বিয়ের। একটু একটু করে এখন সব কিছু বুঝতে শিখেছি। ভালোবাসি লোকটাকে, কিন্তু ওনাকে দেখে মনে হয় এই সম্পর্কে ওনার কিছু দায়িত্ববোধ ছাড়া আর কিছুই করার নেই। এখন রাত। অব্রভাই সোফায় 2 ঠ্যাং তুলে শুয়ে আছেন আর পরম সুখে টিভি দেখছেন। দেখে মনে হচ্ছে ওনার যেন কিছুতে কিছু আসে যায় না। কিন্তু এভাবে তো চললে হবে না। এতদিন কিছু বলিনি, ভেবেছি ঠিক হয়ে যাবেন, কিন্তু না, লোকটা তার আপন খেয়ালেই আছে। যেন পৃথিবী উল্টে গেলেও সে তার জায়গা থেকে নড়বে না। আমি এতদিন এই লোকটার কথা মতোই চলেছি, কিন্তু আর না। এত বড় ছেলে তার বাপের টাকা উড়াবে, সেটা আমি মানতে পারছি না। এর একটা হ্যাস্তান্যাস্ত করতেই হবে, যেই ভাবা সেই কাজ। আমি অসীম সাহস জোগাড় করে প্রচণ্ড রেগে ওনার কাছে গেলাম। টিভি আড়াল করে ওনার সামনে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। অব্রভাই অবাক হয়ে আমার দিকে তাকালো। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ইচ্ছে, সামনে থেকে সর, টিভি দেখতে দে। বলেই চিপস মুখে তুললেন। আমি সরলাম না, টিভি আড়াল করে দাঁড়িয়ে রইলাম। উনি আবারও বললেন, সামনে থেকে যাবি নাকি থাপড়ায় দাঁত ফেলাবো? আমি কিছু না বলে ওনার হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে সবগুলো মাটিতে ফেলে দিলাম। উনি রেগে তাকালেন, বললেন, কি হচ্ছেটা কি? যা দেখছেন তাই। মানে আপনার সাথে এমনই হওয়া উচিত। এমনই হওয়া উচিত মানে? আপনার মতো অভদ্র অকর্মা লোকের সাথে এটাই করা উচিত। সারাদিন বাবার টাকায় বসে বসে খাওয়া আর এক পল্টন গুন্ডা নিয়ে ঘোরা ছাড়া আপনার আর কাজ নেই। অব্রভাইয়া রেগে বললেন, তোর তাতে কি? আমার কি মানে? আমি আপনার বউ, আর আপনি সারাদিন বউ ছেড়ে ফালতু কাজকর্ম করে বেড়াবেন, সেটা আমি মেনে নেব কেন? হয় মিস্টার অব্র? অব্রভাই বিরক্ত হয়ে বলেন, খুব বেশি কথা শিখেছিস দেখছি আজকাল। এখন কি তুই বলে দিবি আমি কি করব আর করব না? অবশ্যই বলে দেব, এবং আপনাকে সেই মতোই চলতে হবে। বেশি কথা আমি একদম পছন্দ করি না। আগের মতো চুপচাপ থাকতে হলে ভালো, নইলে ভালো হবে না। সো স্টপ দিস ননসেন্স।
আগের মতো চুপচাপ আর থাকতে পারছে না। আর কথা বলতে আমি সবসময় পারি, শুধু বলি না বলে আমি বোকা এমনভাবে ভুল করবেন না। মেয়েরা যেমন চুপ থেকে সব সহ্য করতে পারে তেমনই শিক্ষাও দিতে পারে। এখন কি তোর মতো পুচকির কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে? বড় হয়ে যদি উচ্ছনে যান তাহলে ছোটর কাছ থেকেই শিক্ষা নিতে হবে, আর আপনি বাধ্য শিক্ষা নিতে। উনি রেগে বলেন, তুই আসলে কি চাস আমাকে বল। আমি চাই আপনি ভালো হন, ভালোভাবে চলুন, এসব বন্ধুবান্ধবদের সঙ্গ থেকে সরে আসুন। এইটুকু বলতে উনি কড়া চোখে তাকালেন। আমিও ভয়টয় বাদ দিয়ে বলতে লাগলাম, বাবার সাথে কাজ করবেন, ওনাকে হেল্প করবেন। আপনার জন্য মামানি দিদা কত চিন্তা করে, অথচ আপনি কিছুই পাত্তা দেন না। তোকে কে বলেছে আমি পাত্তা দিই না? খুব বড় হয়ে গেছিস দেখছি, বড় হতে বাধ্য হয়েছি। কে তোকে বাধ্য করেছে? আমি? একটা মেয়ের স্বামী যখন আপনার মতো বেপরোয়া হয় তখন তাকে না চাইতে বড় হতে হয়, দায়িত্ব নিতে হয় সংসারের। সংসার? কিসের সংসার? আপনার আর আমার সংসার। আদৌ কি এর কোনো ভবিষ্যৎ আছে বলুন? অব্রভাই এক রাশ বিরক্তি নিয়ে তাকালেন, তারপর সোফায় হেলান দিয়ে বসলেন। কাশি দিয়ে গলা ঝেড়ে বললেন, শোন ইরাম, তোকে আজ একটা কথা বলি, তুই কান খুলে শুনে রাখ। এই যে আম্মু আব্বু আমার সাথে তোর বিয়ে দিয়েছে সেটাতে তোর হয়তো কিছু আসে যায়, বাট আমার কিছু আসে যায় না। আই ডোন্ট কেয়ার। আমার জীবনে আমি খুব ভালো এবং সুখে আছি। বউ হিসেবে আছিস এটাই বেশি, কিন্তু অধিকার ফলানোর অধিকার আমি তোকে দেইনি। আই ডোন্ট ওয়ান্ট ইউ গট ইট, বাট আই ওয়ান্ট ইউ। আই ডোন্ট কেয়ার। আমি হঠাৎ প্রচণ্ড রেগে ওনার কলার চেপে ধরলাম। বললাম, কি আমাকে ভালো লাগে না আর? অব্রভাই অবাক হয়ে বললেন, কি বলছিস তুই? সেদিনের পর থেকে আমাকে আর ভালো লাগে না, তাই না? মানে আমাকে ইউজ করে ফেলেছেন, এখন তো নতুন নতুন মেয়েদেরই ভালো লাগবে, তাই না? এই ইরামের কোনো মূল্যই তো আপনার কাছে নেই। তুই খুব ভালো করে জানিস আমি কেমন, সো লিমিটের মধ্যে কথা বল। লিমিটের মধ্যেই তো বলছি, জানি তো কেমন আপনি। উনি কপাল কুঁচকে রাগ নিয়ে তাকিয়ে রইলেন। আমি শক্ত করে কলার চেপে ধরে বললাম, বান্ধবীদের নিয়ে ঘুরতে খুব ভালো লাগে, তাই না? মেয়েরা শুধু আপনার কদিনের গার্লফ্রেন্ড বা বন্ধুই হয় সেটা আমি জানি, বাট নিজের ডিস্ট্রিক্টে আপনি তাদের কাতারে কেন ফেলে দিতে চাইছেন? তুই কেন এরকম করছিস? কারণ আমি আপনাকে ভালোবাসি। অব্রভাই অবাক হয়ে তাকালো, নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, ভালোবাসায় আমি বিশ্বাসী নই, সম্পর্কতে আমি বিলিভ করি না। যেমন আছিস তেমনই থাক, আমি কাউকে ভালোবাসতে পারবো না। তাহলে সেদিন কি ছিল? আমার কাছে কেন এসেছিলেন? ভালোবাসাহীন মানুষ আমি তো চাইনি। এটা কি আমার ভুল হয়েছে? এটাই আমার অন্যায় হয়েছে। তোর কাছে আসাটাই আমার জীবনের অন্যতম ভুল। সেটাকে তুই ভালোবাসায় ভেবে বসে আছিস, কিন্তু আদৌ এরকম কিছু নয়। এটা তোর বুঝার ভুল। আমি তো একবারও এরকম কিছু বলিনি। ইটস ইউর প্রবলেম। তুই প্রথম ছিলি ইরু। এর আগে অনেক মেয়েদের সাথে চললেও কারো গায়ে হাত দেনি, শুধু তোর বেলায় ভুল হয়ে গেল। আমার খুব কান্না পেল। আমার ভুল ছিল সত্যি। উনি এত সহজে ব্যাপারটাকে মিটিয়ে দিতে চাইছেন। এতদিন চুপচাপ সব কিছু মেনে নিয়ে আমি ভুল করে ফেলেছি। আব্বুর কথাই তাহলে ঠিক। অব্রভাই কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, ঠিক। আমার খুব রাগ হলো। কলারটা ছেড়ে দিয়ে সর্বশক্তি দিয়ে প্রচণ্ড জোরে ওনাকে একটা থাপ্পড় মারলাম। অব্রভাইয়ের মতো পপুলার একজন মানুষকে থাপ্পড় দিয়ে আমি ইরাম বোধহয় একটু বেশি দুঃসাহস দেখিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষটা যখন নিজের জীবন নিয়ে উদাসীন হয়ে পড়ে এবং শত চেষ্টা করেও সে মানুষটাকে ওইখান থেকে ফিরিয়ে আনতে পারে না, তখন একটু লিমিট ক্রস করতেই হয়। কিন্তু এটা তো করেই ফেললাম, এখন তো আর ফেরানো যাবে না। আমি আগের মতোই কাঁদছি। আমার কষ্টটা উনি কেন বুঝতে পারছেন আমি জানি না। নিজেকে খুব অসহায় আর দুর্বল লাগছে। পরক্ষণে প্রচণ্ড জোরে নিজের গালে থাপ্পড়ের আঘাত পড়ল। মনে হচ্ছে গালটা জ্বলে যাচ্ছে। আমি ছলছল চোখে তাকালাম লোকটার দিকে। ওনাকে দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর রেগে গিয়েছে। চোখ মুখ রাগের কারণে লাল হয়ে আছে। আজ ওনাকে বড্ড অচেনা লাগছে। আমি এতদিন একবারও ওনার এই রূপটাকে দেখতে পাইনি। আমার গলা দিয়ে বের হয়ে এলো, এটা আমার প্রাপ্য, তাই না? অব্রভাই রেগে বললেন, অবশ্যই প্রাপ্য। অব্রের গায়ে হাত তোলার সাহস করলি, এটা ফেস করতেই হতো। বাহ, খুব ভালো। নিজের বউয়ের গালে হাত তোলা, গ্রেট। তুই নিজেও আমার গায়ে হাত তুলেছিস। আমার হাত তোলা আর আপনার হাত তোলার মাঝে আকাশ পাতাল ফারাক অব্রভাই। আমার মারার মধ্যে ছিল অভিমান, অভিযোগ, ভালোবাসা। আপনারটাতে শুধু ক্রোধ আর হিংস্রতা। বউ হইতো আপনার, নিজেকে বারবার বউ বউ বলবি না। ও, আমি তো আপনার কেউ না, শুধু আপনার বাড়িতে আছি, থাকছি, আশ্রিতা, তাই না? যা ইচ্ছে ভাব। আব্বু ঠিকই বলতো, আপনি আসলেই শোধরানোর লোক নন। নিজের বউকে যে টর্চার করে সে আবার কিসের মানুষ, কিসের স্বামী? আপনি কোনোটার যোগ্যই নন, ইভেন কোনোটাই না। জানিসই তো আমি এমন। বিয়ে দিল কেন আমার সাথে তোর? আমি তো খারাপ ছেলে। ভুল করেছে সবাই। অব্রভাই ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছেন। রাগে যেন ওনার শরীর ফেটে যাচ্ছে। বললাম,
একদিন খুব করে আমাকে চাইবেন, তখন বুঝবেন কাউকে ভালোবাসলে কেমন লাগে। আই হোপ সেদিন কষ্ট কি সেটা বুঝবেন। আমাকে সেদিন নিজের পাশে পাবেন না, কোনো দিনও ক্ষমা করব না। আপনার কাছে ভালোবাসার দাবি নিয়েও আসবো না। আমার কোনো কিছুই আপনার নয়। ইউ গট ইট মিস্টার অব্র আহমেদ, গট ইট। বলতে বলতে আমার চোখে সব অন্ধকার দেখতে পেলাম, মাথাটা ঘুরছে প্রচণ্ড। একটু একটু করে হেলে পড়ে যেতে লাগলাম। শুধু শুনতে পেলাম একটা মানুষের গলা আমাকে ধরে বলছে, ইরাম, এই এই ইরু, কি হয়েছে তোর? চোখ খোল প্লিজ, চোখ খোল। এরপর আর কিছুই মনে নেই। ভয়ঙ্কর নিস্তব্ধতার গ্রাস করল আমার মন মস্তিষ্ককে।